আসসালামু আলাইকুম, রমজান মোবারক। প্রবাস ও দেশে যারা দেখছেন দেখবেন, সবাইকে বাংলা বাংলা ফ্রিজে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের সঙ্গে রয়েছেন নোয়াখালী ৫ আসনের সদ্য নির্বাচিত এমপি ফখরুল ইসলাম। এটি জাতীয় সংসদের ২৭২ নং আসন। বাফলো বাংলা ফেসবুকে আপনাকে স্বাগত জানাচ্ছি। জি, ওয়ালাইকুম আসসালাম। জি। আমরা কথা না বাড়িয়ে হলো যে আজকের অতিথির সাথে আমরা প্রশ্নোত্তর পর্বে চলে যাব। তো আপনার জন্য আমাদের আহ, প্রথম জানতে চাওয়া, আপনি সদ্য সমাপ্ত জাতীয় নির্বাচনে প্রথমবার সংসদ সদস্য হয়েছেন জাতীয়বাদী দল বিএনপি থেকে। এই জন্য আপনি এবং আপনার মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানাচ্ছি। প্রথমবার বিপুল ভোটে জয়ী হয়ে আপনার অনুভূতি কি প্রকাশ করলাম আমাদের কাছে। ধন্যবাদ আপনাকে। প্রথমত হচ্ছে আপনি জানেন যে 17 বছর আমাদের দেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। দীর্ঘ সময় আন্দোলন সংগ্রামের মাধ্যমে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এবং সরাসরি তারেক রহমানের নেতৃত্বে আন্দোলনের সফলতা এবং নির্বাচনের সফলতা, আমাদের কাছে আরো ভালো লাগতো যদি বেগম খালেদা জিয়া এই নির্বাচনের সফলতা দেখে যেতে পারতেন। তারপরেও আজকের আমাদের অনেক দুঃখ বেদনার মধ্যেও বেগম খালেদা জিয়াকে আমরা হারিয়েছি, কিন্তু আমরা জনাব তারেক রহমানকে প্রধানমন্ত্রী করতে পেরেছি। বাংলাদেশের জনগণ বিপুল ভোটের ব্যবধানে উৎসাহ উদ্দীপনার মাধ্যমে যে নির্বাচন হয়েছে, ভোট দিয়েছে। বাংলাদেশের ইতিহাসে 55 বছরে সর্বোচ্চ নিরপেক্ষ নির্বাচন হয়েছে, যে নির্বাচনে কোনো ধরনের কোনো খুনাখুনি হয়নি, এমনকি কোনো একজন লোকেরও মৃত্যু ঘটেনি নির্বাচনের দিন। সর্বোচ্চ শান্তিপূর্ণ নির্বাচন, সর্বোচ্চ অংশগ্রহণমূলক নির্বাচন, যে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিপুল ভোটের ব্যবধানে 212 আসন নিয়ে বিজয়ী হয়ে সরকার গঠন করেছে। এই জন্য আমাদের অনুভূতি নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন, বাংলাদেশের মানুষের মতো এবং নোয়াখালী 5 আসনের সকল মানুষের মতো আমার অনুভূতিও নিশ্চয়ই উৎফুল্ল মুখর। এবং আল্লাহ, এই জন্য আমরা সর্বপ্রথম আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। পর্যালোচনা করে দেখেছি আপনি যেটা বলছেন স্বাধীনতা পরবর্তী 55 বছর স্বচ্ছ নির্বাচনের কথা। এখানে আরেকটা বিষয় লক্ষণীয়, সর্বশেষ 96-এ বিএনপি একক নির্বাচন করেছিল। এরপর 2001-এ জোটগত নির্বাচন ছিল। সেই ক্ষেত্রে বিএনপির যে ভোটের যে রেশিও, এটা আহ, সর্বোচ্চ কাস্টিং ভোটে 36 থেকে 49 পর্যন্ত ছিল। ইভেন সর্বশেষ যে 2018 ইলেকশনে এখানে ব্যারিস্টার মওদুদ আহমেদ 48% ভোট পেয়ে পরাজিত হন আওয়ামী প্রার্থীর কাছে। তো সেই ক্ষেত্রে এবারে আপনি বিএনপি থেকে একক নির্বাচিত করে প্রায় 60% মতো 60% মতো ভোট পেয়ে আপনি নির্বাচিত হয়েছেন। আহ, আপনি এটা কিভাবে দেখেন? প্রথমত আপনি অতীতের যে নির্বাচনগুলোর সাথে তুলনা করেছেন, সেখানে নির্বাচনে আওয়ামী লীগ কিন্তু অন্যতম একটা বিপরীত পক্ষ ছিল, প্রতিপক্ষ ছিল। এবারে সে আওয়ামী লীগ নির্বাচনের মাঠে নেই। তাহলে এবারকার নির্বাচন অতীতের সকল নির্বাচনের সাথে একটা ব্যতিক্রম প্রেক্ষাপট। এই কারণে সেখানে নির্বাচনে যে প্রতিপক্ষ এবারে, সেই প্রতিপক্ষ এই নির্বাচন আগ পর্যন্ত দীর্ঘ আন্দোলন সংগ্রামে তারা আমাদের সাথে, আমাদের সহযোদ্ধা ছিল, আমাদের সাথে একই পক্ষ ছিল। এখান থেকে বেরিয়ে যেহেতু দুটা পক্ষ তৈরি হয়, স্বাভাবিকভাবে কিন্তু এবারে নির্বাচনের প্রেক্ষাপটটা ভিন্ন প্রেক্ষাপট তৈরি হয়। তবে আসার বিষয় যেটা, সেটা হচ্ছে এবারে নির্বাচনে মানে নির্বাচনে ভোট কেন্দ্রে মানুষের উপস্থিতি অত্যন্ত স্বতঃস্ফূর্ত ছিল। কিন্তু আপনার আগের আগের যে তুলনাটা, হারটা তখনকার সাথে মিলবে না। এবার তখনকার মধু সাহেবের যে নির্বাচনের প্রতিপক্ষ ছিল আওয়ামী লীগ, এবারেই প্রথম একমাত্র ওই প্রতিপক্ষ আওয়ামী লীগ মাঠে নেই। অতএব ওই আওয়ামী লীগের ভোটাররা, আওয়ামী লীগের একদিকে যেমন অপরাধীরা পালিয়ে আছে, আর সাধারণ আওয়ামী লীগেরা অনেকে ভোট দিয়েছে। সে ভোট দেওয়ার ওই ভোটগুলোকে যারা যত বেশি পকেটে টানতে পারছে, তারা তত বেশি ভোট পেয়েছে এখানে। এই সমর্থনটা বেড়েছে না? আমি আসলে জানতে চাচ্ছি, তুলনামূলক চিত্র জানতে চাচ্ছি, দীর্ঘ সময়ের একটা প্রেক্ষাপটের কথা বলতে চাচ্ছি। জাতীয়ভাবে বিএনপি সমর্থন বেড়েছে,
আর ইন্ডিভিজুয়ালি কোম্পানিগঞ্জ, কবিরহাট, নোয়াখালী 5 আসনের প্রেক্ষাপটে আমার ব্যক্তিগত সমর্থন এখানে যোগ আছে। দুটো মিলেই বিষয়টা, শুধু দলের সমর্থন নয় এবং শুধু শুধু ব্যক্তির ক্রেডিটও না। আমি মনে করি এখানে ব্যক্তির পরিচিতি, ব্যক্তির গ্রহণযোগ্যতা আর দলের সমর্থন দুটো মিলেই এই হাত তৈরি হয়েছে। জি, তার মানে হচ্ছে যে এটা দীর্ঘদিন যাবৎ যেই বিএনপি আসন ব্যারিস্টার মওদুদ আহমেদ এবং পলাতক ফ্যাসিবাদী অন্যতম শক্তি যেটা ছিল কাদের সাহেবের আসন বলে পরিচিত ছিল, ভবিষ্যতে কি আমরা আশা করতে পারি এটা বিএনপির ফখরুল আসন হিসাবে এইভাবে পরিচিতি পাবে পুরা জাতীয়ভাবে? এটা ভবিষ্যৎটা কিন্তু প্রথমত আল্লাহ তাআলা ঠিক করবেন এবং বাংলাদেশের জনগণ ঠিক করবে। এখানে আমি অগ্রিম বলতে চাই না। এখন আমরা যে আমার দল এবং আমরা যে কর্মসূচি নিয়ে মাঠে নেমেছি, যদি আমরা সফল হতে পারি, জনগণকে আমরা যদি সুশাসন দিতে পারি, ন্যায় শাসন দিতে পারি, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশের যে এখন এই সমস্যাগুলো আছে, দীর্ঘদিনের যে জঞ্জাল, চাঁদাবাজি, দখলবাজি, এখানে টেন্ডারবাজি, এখানে মাদকের সাম্রাজ্য, এগুলো যদি আমরা মুক্ত করতে পারি, জনগণকে যত বেশি সুশাসন দিতে পারি, ততটাই আমরা বিশ্বাস করি জনগণের সমর্থন বাড়বে এবং আল্লাহ তাআলা মেহরবানি করবে, এটাই আমি বিশ্বাস করি। অতএব আমি ব্যক্তিগত শাসন তৈরি হোক এটা আমি চাই না। এখানে ওবায়দুল কাদের শাসন অথবা মওদুদ সাহেবের আমল, এটা আমি এভাবে দেখি না। এখানে তাদের পরে ফখরুল ইসলামের শাসন তৈরি হোক এটা আমি চাই না। আমি চাইবো যে এখানে দলের সুশাসন তৈরি হোক। যদি সুশাসন তৈরি করতে পারে, আল্লাহ তাআলা মেহরবানি করলে কে কতদিন বেঁচে থাকে আল্লাহ ভালো জানে। আমরা চাই যে দলের জন্য একটা সুশাসনের মাধ্যমে দলের সমর্থন বৃদ্ধি পাক, দেশ শান্তিময় হোক, আমরা জনগণকে শান্তি দিতে পারি, এটা আমাদের আকাঙ্ক্ষা। ইনশাআল্লাহ আমরা সেটাই আমরা জি, আমরা সেই সমর্থন চাই, কামনা দোয়া করি। চাই। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি আপনি মাচ। ইতিমধ্যেই সন্ত্রাস, চাঁদাবাজি, টেন্ডারবাদে বন্ধের জিরো টলারেন্স ঘোষণা করেছেন। আবার এই অভিযোগ আপনার দলের নেতা কর্মীদের বিরুদ্ধে উঠেছিল, বিশেষ করে 5 আগস্টের পরে আপনি জানেন। এই বিষয়ে আপনার পরিকল্পনা কি কি ধরনের পরিকল্পনা আছে? আসলে হলো যে যেহেতু টেন্ডারবাজি বা চাঁদাবাজি এসব বিষয় আপনার দলের মধ্যে উঠেছিল, আপনার দলের বিরুদ্ধে উঠেছিল, সেক্ষেত্রে আপনি আবার জিরো টলারেন্সে যাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনার কি পরিকল্পনা আসলে এই বিষয়ে? প্রথম আপনার প্রশ্নের মধ্যে একটু বিতর্ক আছে। আমি আপনার প্রশ্নের সাথে মানে মন্তব্যের সাথে পুরোপুরি একমত না। এখানে চাঁদাবাজি আছে, কিন্তু একমাত্র আমার দলের বিরুদ্ধে এটার সাথে আমি একমত না। কারণ 5 আগস্টের পরে এখানে সমস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থেকে শুরু করে, মেম্বার থেকে শুরু করে, মেয়র সব পালিয়ে যায়। এবং পালিয়ে যাওয়ার পরে এখানে যখন ইউনিয়ন পরিষদগুলোতে সরকারের জন্য বরাদ্দ এখানে ভাগ করে নিয়েছে, এখানে এই চাঁদাবাজিতে, সেখানে দখলবাজিতে, সেখানে বিএনপি একটা পার্সেন্টেজ, জামাত একটা পার্সেন্টেজ নিয়েছে। এখানে জামাতও কিন্তু চাঁদাবাজ মুক্ত, এটা আমি মনে করি না। এখানে চাঁদাবাজির প্রশ্নে বিএনপির লোকও আছে, জামাতের লোকও আছে। এককভাবে বিএনপির লোককে দায়ী করাটা এটা সঠিক হবে না। আমি স্পষ্ট করে বলতে পারি যে প্রত্যেক ইউনিয়নে জামাতের লোকেরা ভাগ করে নিত। সেখানে মানে ইউনিয়ন পরিষদের প্রশাসক আছে, প্রশাসককে নিয়ন্ত্রণ করে সেখানে দুই পক্ষ ভাগ করে নিত। সেখানে কে কোন পক্ষ কত পার্সেন্ট নিবে, কার শক্তি বেশি, কার প্রভাব বেশি, তারা একটু বেশি, আর যার প্রভাব কম সে একটু কম। কিন্তু দুটাই চাঁদাবাজি। তাদের অন হোয়াট বেসিস, কোন ক্ষমতা বলে তারা ইউনিয়ন পরিষদকে ঘেরাও করে রাখতো, কোন ক্ষমতা বলে তারা ইউনিয়ন পরিষদের বয়স্ক ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা, বিধবা ভাতা সহ সরকারের সুযোগ সুবিধাগুলো ভাগ করে নেবে। এটা আমি দুইটাকেই কোনোভাবেই দুই দলেরই অংশগ্রহণ এবং অবস্থানকে ফেয়ার মনে করি না। এ কারণে আমি দল ভাগ না করে স্পষ্ট বলতে চাই, চাঁদাবাজি যে দলেরই হোক তার কোনো দল নাই, দখলবাজ যে দলের হোক তার কোনো দল নাই, এবং মাদক বাণিজ্য যে দলেরই হোক তার কোনো দল নাই। সে অপরাধী অপরাধী, অপরাধীকে আমরা কোনো দলের বিবেচনা করি না। আমি আমার দলের হলেও স্পষ্ট অবস্থান হলো, তার অবস্থান হবে আইনের মাধ্যমে, তাদের পুলিশের হাতে যাবে। এখানে দখলবাজিকে, চাঁদাবাজিকে, সালিশ বাণিজ্যকে কোনোভাবে আমি প্রশ্রয় দিতে চাই না। আমি আমাকে বিশেষ কোনো দলকে ইঙ্গিত না করে সেখানে যে দলের যত পার্সেন্ট থাকবে আমি নির্মূল করার উদ্যোগ নিব ইনশাল্লাহ, এটা আমার অবস্থা। আরেকটু বিষয় হচ্ছে, আপনি জানেন বিগত ফ্যাসিস্ট গভর্নমেন্টের সময় তরুণ সমাজের মধ্যে মাদকের ব্যাপকতা, বিশেষ করে কোম্পানিগঞ্জ, কবিরহাট, আপনার নির্বাচনী এলাকা যেটা, সেখানে প্রচুর মাদকের সমস্যা ছিল। তেমনি কোম্পানিগঞ্জ, কবিরহাটে তো আছে, সেটা বললাম। এখানে দুইটা বিষয়, একটা হচ্ছে মাদক হলো যে কারবারি এবং হচ্ছে মাদক সেবক। তো মাদক প্রতিরোধে আপনার কি ধরনের পরিকল্পনা আছে? এই প্রশ্নে
এখানে বাংলাদেশ থেকে আমরা কোম্পানিগঞ্জ কবিরহাট আমাদের নোয়াখালী পাস বিচ্ছিন্ন অঞ্চল না। আপনি জানেন যে আমাদের এখান থেকে চট্টগ্রামের পাহাড়ি অঞ্চল থেকে শুরু করে এরপরে বার্মা থেকে শুরু করে ইন্ডিয়ার এই বর্ডার গুলো আমাদের ফেনীর খুব কাছাকাছি। বাংলাদেশে যত সহজে মাদক পাওয়া যায়, মাদকের বিস্তার তো একদিনে ঘটে নাই, দীর্ঘ সময়ে এই বিস্তারটা হয়েছে। এখানে আমরা চাইবো যে চিহ্নিত করতে আমাদের দলের কোনো পর্যায়ের আশ্রয় প্রশ্রয় আছে কিনা। আমি সরকার দলের একজন সংসদ সদস্য হিসেবে স্পষ্ট করে বলতে চাই, আমার দলের পক্ষ থেকে কোনো আশ্রয় প্রশ্রয় যাতে না থাকে। যদি আমরা আশ্রয় প্রশ্রয় যদি নিশ্চিহ্ন করতে পারি এবং প্রশাসনকে যদি সক্রিয় করতে পারি, আমি বিশ্বাস করি এখানে মাদক এখানে নির্মূল হতে বাধ্য। যদি প্রশাসনের আশ্রয় প্রশ্রয় না থাকে আর রাজনৈতিক আশ্রয় প্রশ্রয় না থাকে, আমার দিক থেকে আমি বলতে পারি আমার দল যাতে কোনোভাবেই আশ্রয় প্রশ্রয়ের দিকে যেতে না পারে, এবং যদি কেউ এটা পাওয়া যায় তাকে প্রথম পুলিশে তুলে দেব, সে যত বড় নেতাই হোক না কেন। আমি আমার ঘরকে প্রথম সামাল দেব এবং প্রশাসনকে সামাল দেওয়ার চেষ্টা করব। এই দুইটা নির্মূল করতে পারলে আমার বিশ্বাস এখানে এখানে মাদকের জিরো টলারেন্স এখানে স্পষ্ট আমরা বাস্তবায়ন করতে পারবো ইনশাআল্লাহ। ঠিক সেটাই আমরা কামনা করছি। আচ্ছা, আর একটা বিষয় হলো যে আপনার নির্বাচন ওয়াদার মধ্যে মসজিদের ইমাম মুয়াজ্জিন সরকারিকরণ নিয়ে সম্ভবত আপনি একটি কথা বলেছেন এবং স্থানীয় শিক্ষার মান উন্নয়ন নিয়ে কথা বলেছেন। এই বিষয়ে আপনার সরকার ও আপনার ব্যক্তিগত আপনার কি পরিকল্পনা নোয়াখালী প্রশাসন নিয়ে? এখানে আপনার মানে আপনার প্রশ্নের মধ্যে একটা অস্পষ্টতা আছে। আমি যেটা বলেছি সেটা হচ্ছে আমাদের দল যে ঘোষণা করেছে ইমাম মুয়াজ্জিনদের ভাতা, সেখানে সরকারিকরণ আর ভাতা দুইটার মধ্যে একটা ব্যবধান আছে। সরকারিকরণ মানে তার চাকরি এবং তার বেতন, আর ভাতা হচ্ছে এখানে সরকার মানে ইমাম মুয়াজ্জিনকে, এখন আমাদের দেশে ইমাম মুয়াজ্জিনদের যে সম্মানজনক পর্যায়ে নেই, যেমন তাদের ইমামদের বেতনটা সমাজ থেকে চাঁদা তুলে ইমাম মুসল্লিদের থেকে টাকা উঠে ওদের বেতন এবং ভাতার ব্যবস্থা করতে হবে, বেতনের ব্যবস্থা করতে হবে। যদি আমরা পর্যায়ক্রমে ভাতা হিসেবে ইমাম মুয়াজ্জিনদেরকে সম্মানজনকভাবে, আমার দলের ঘোষণা, আমার দলের ম্যানিফেস্টো, সেটা ইনশাল্লাহ আমরা সর্বোচ্চ চেষ্টা করব ইমাম মুয়াজ্জিনদের ভাতাটা এমন একটা সম্মানজনক জায়গায় নেওয়া যাতে তারা এটাকে চাকরি হিসেবে না নেয়। ইমাম মুয়াজ্জিনের সম্মানই ভাতা পাবে, এটা এটা বেতন নয় এবং এটা সরকারিকরণ নয়। যেভাবে আমাদের দেশে আমাদের ফ্যামিলি কার্ডের মাধ্যমে নারীরা পাবে, যেভাবে মুক্তিযোদ্ধারা পাবে, যেভাবে বয়স্ক ভাতা পাবে, ঠিক একইভাবে ইমাম মুয়াজ্জিনরা সম্মানী ভাতা পাবে। এটার নাম হলো সম্মানী ভাতা। আমরা সেটার মাধ্যমে তার এমন একটা পরিমাণে যেতে চাই যাতে ইমাম মুয়াজ্জিনরা সমাজের লোকদের মুখাপেক্ষী না হয়, এরকম একটা সম্মানজনক নেওয়ার চেষ্টা করব। যদি এটা করতে পারি, আশা করা যায় ইমাম মুয়াজ্জিনরা সমাজে সম্মানিত হবে, তাদের অবস্থান আরো সম্মানিত হবে এবং এতে দেশে অন্যান্য পেশার মতো ইমাম মুয়াজ্জিনদের পেশারাও মর্যাদা পাবে। এটি আমাদের চেষ্টা ইনশাআল্লাহ। ইস্যু বিষয়ে কি আপনাদেরকে এলাকার সংসদ সদস্য মানে প্রধানমন্ত্রী তারেক রহমান কি কোনো বিশেষ নির্দেশনা দিয়েছেন? আমাদের দলের ম্যানিফেস্টোর সময় আমাদের সংসদ সদস্য প্রার্থীদেরকে আমার দলের পক্ষ থেকে যে নির্দেশনা দিয়েছেন, সেটার পরে দলের পক্ষ থেকে মানে নির্বাচনের পরে শপথের পরে এরকম নতুন কোন নির্দেশনা এখনো আসে নাই। কিন্তু আগের যে নির্দেশনা সেটার ম্যানিফেস্টোর মাধ্যমে যেটা আসছে, এটাকে আমরা আমার দলের নির্দেশনা মনে করছি। সরকারের নির্দেশনা ইনশাআল্লাহ, যেটা ম্যানিফেস্টোর উপরে জনগণ আমাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করেছে, আমরা চেষ্টা করবো সেই ম্যানিফেস্টোটাই সরকারের মাধ্যমে বাস্তবায়ন করার জন্য, এবং এটাই আমরা মনে করি রাষ্ট্রের নির্দেশনা ইনশাআল্লাহ। কোম্পানি যে আপনি আমি আপনার সাথে যদিও এর আগে বেশ কোম্পানি নদী ভাঙ্গন নিয়ে একবার কথা বলেছে, আপনিও বলেছেন বিশেষ করে নিয়োগ সফরের সময়। কোম্পানি যে নদী ভাঙ্গন এলাকার পাশে আপনি নির্বাচিত হওয়ার আগ থেকে ছিলেন, এটা আমি খুব ভালোভাবেই জানি। তো এমপি হয়ে নদী ভাঙ্গন ও মুসাফির ক্লোজার পুনর্নির্মাণ এবং ছোট ফেনী যে নদী ব্রিজ মেরামত নিয়ে আপনার কি পরিকল্পনা রয়েছে? প্রথমত হচ্ছে আমাদের, আপনি জানেন যে মুসাফির ক্লোজারটা, এটা আমাদের দলের মানে 2001 থেকে 2006 সালের সরকার, বেগম খালেদা সরকার এবং মরহুম ব্যারিস্টার মওদুদ আহমেদের সরাসরি উদ্যোগেই এই ক্লোজারটা হয় এবং আমাদের তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াই ওই ক্লোজারটা উদ্বোধন করে। শুধুমাত্র এটা দুই পারে যে সংযোগটা, রাস্তার সাথে ক্লোজারের যে সংযোগটা, সংযোগ করতে গিয়ে নিম্নমানের কাজ করার কারণেই সেখানে এটা অন্যতম কারণ। দ্বিতীয়ত হচ্ছে ক্লোজারের চতুর্পাশে যারা মাটি এবং বালির বাণিজ্য করে অবৈধভাবে, তাদের তৎকালীন সরকার আমলে ওই বাণিজ্যের কারণেই সেখানে ক্লোজারের পাশ থেকে যেখানে মাটি সরে যায় এবং বালি সরে যাওয়ার কারণেই ক্লোজারটা ধ্বংস হয়ে যায়। আমরা উদ্যোগ নিচ্ছি এবং অলরেডি
আমি পানি সম্পদ মন্ত্রীর সাথে কথা বলেছি এবং এটার জন্য এক্সপার্টদের সাথে আমি কথা বলেছি। আমার টার্গেট হচ্ছে এই বছরেই ইনশাআল্লাহ খুব সামনের একটা বৈঠকে এটা পাশ করিয়ে দ্রুততম সময়ের মধ্যে ক্লোজার নির্মাণের মাধ্যমে হাজার হাজার মানুষের যে ভাঙ্গরের মুখে বাড়িঘর করা অন্যতম আমার অগ্রাধিকার, অন্যতম নির্বাচনী কথা। আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ এই বছরের মধ্যে একটা দৃশ্যমান অগ্রগতি তৈরি করার জন্য। এবং ক্লোজার শুধু না, সাথে সাথে নদী শাসন এবং আমাদের মানে আমাদের আমাদের চরালাই সহ যে অঞ্চলটা ভাঙ্গরের মুখে, এগুলোকে নদী শাসন এবং মানে বেড়িবাঁধ নির্মাণের মাধ্যমে পুরো এলাকায় একদিকে ভাঙ্গন রোধ করা, অন্যদিকে বন্যা মুক্ত করা। খাল খনন, নদী খননের মাধ্যমে মানুষকে বন্যা মুক্ত করা। আপনি জানেন গত বছর 3 মাসের অধিক কাল আমাদের এই অঞ্চল পানির নিচে ছিল, সেখানে খালগুলো দখল হয়ে যায়। শহীদ জিয়ার খাল খনন কর্মসূচি আমার দল ঘোষণা করেছে খুব দ্রুততম সময়ের মধ্যে খাল খনন চালু করে আমরা বন্যা প্রবাহ মুক্ত করব। অন্যদিকে নদী ভাঙ্গন রোধ করে ক্লোজার নির্মাণের মাধ্যমে আমার অঞ্চলের মানুষকে অন্যতম অগ্রাধিকার হচ্ছে ভাঙ্গনের মুখ থেকে আমাদের অঞ্চলকে রক্ষা করা। ইনশাল্লাহ খুবই তাড়াতাড়ি দেখবেন ইনশাল্লাহ আমাদের অগ্রগতি, আমি আশাবাদী এবারে। জি, আরেকটা বিষয় আমি জানতে চাচ্ছি, বিশেষ করে আপনি জানেন আমরা এটা যুক্তরাষ্ট্র ভিত্তিক বাফলো কেন্দ্রিক একটা চ্যানেল কাজ করছে, মিডিয়া হিসেবে কাজ করে বাফলো বাংলা। তো বাফলো বাংলার দর্শকদের উদ্দেশ্যে, বিশেষ করে বাফলো বাংলার প্রচুর দর্শক আছে নোয়াখালী 5 আসন বেইজ অথবা নোয়াখালী অঞ্চলের। তো আপনি কি একটু বর্তমান অবস্থাটা কি জানাবেন? ক্লোজার এরিয়ার বিশেষ করে নদী ভাঙ্গন এলাকার মানুষের কি দুরবস্থা, এটা কি একটা আপনি সর্বশেষ তথ্যটা আমাকে জানাবেন আমাদেরকে একটু। আপনার বাবুল বাংলার মাধ্যমে প্রথমত যারা প্রবাসে আছেন, বিশেষ করে আমেরিকাতে, আমি জানি এই বাবুল বাংলা অত্যন্ত জনপ্রিয়। আপনার মাধ্যমে আপনার জনপ্রিয় দর্শকদের কাছে আমার আবেদন হচ্ছে, এখানে অঞ্চলের অনেক লোক আছে, কোম্পানিগঞ্জ কবিরহাট এই অঞ্চলের, ওখানে বসবাস করে, তারা আর্থিকভাবে অত্যন্ত সচ্ছল। বিশেষ করে গত 1.5 বছরের নদী ভাঙ্গনে আমাদের অঞ্চলের অনেক লোক বাড়ি হারা হয়েছে, ঘর হারা হয়েছে। আমরা যদি নদী ভাঙ্গনের রোধ করতে পারি ক্লোজার নির্মাণের মাধ্যমে, নতুন ভাঙ্গন রোধ করতে পারবো। ইতিমধ্যে যে সমস্ত যারা বাড়ি হারিয়েছে, ঘর হারিয়েছে, তারা অত্যন্ত মানবত জীবনযাপন করছে। এটা এখানে আমি আমার প্রবাসীদেরকে, যারা বেশি করে আপনার বাবুল বাংলার মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদেরকে এবং আমাদের নোয়াখালী 5 আসনের সকল মানুষকে মানবিক আবেদন করবো যে আপনারা চাইলে অনেক হাজার হাজার মানুষ আছে গৃহহারা, তাদেরকে ঘর দেওয়ার প্রশ্নে সরকার সরকারের কাছ থেকে, বাংলাদেশ জানেন সরকারের কাছ থেকে এটা লম্বা প্রসেস, এখান থেকে অনেক কষ্টকর এবং সময় সাপেক্ষ। আমি চাইবো যে ঈদের মধ্যে অন্ততপক্ষে আমাদের মানুষদেরকে যারা গৃহহীন তাদের ছাদের ব্যবস্থা করা। যদি তারা ব্যক্তিগত পর্যায়ে, আমিও চেষ্টা করব এবং আমার মাধ্যমে যদি আপনারা বিশ্বাস করেন এবং উদ্যোগ নেন, তাহলে এখানে অনেক মানুষকে ছাদের ব্যবস্থা করতে পারি, তাদের ঘরের ব্যবস্থা করতে পারি। আমি সরকারি খাস জমির ব্যবস্থা করব। আর যদি আমাদের প্রবাসীরা যদি উদ্যোগ নেন, এগিয়ে আসেন, তাহলে অনেক মানুষকে অন্ততপক্ষে কম মূল্যে হলো একটা ঘর তৈরি করে দেওয়া, এটা তাদের অগ্রাধিকার। এই চেষ্টাটা আমি করতে চাই। যদি আপনার মাধ্যমে আমার প্রবাসীরা যদি আগ্রহী হন, তাহলে এই কাজটা আমি করলে আমাদের বিবেকের দায়টা অন্তত কমবে ইনশাল্লাহ। এটা আসলে সম্ভবত একটা ভালো উদ্যোগ, আপনি যেটা বলেছেন এটা ভালো প্রস্তাবনা। আরেকটা বিষয় হলো, আপনি জানেন নোয়াখালীর প্রবাসী অধ্যুষিত এলাকা, এটা সবার কাছে পরিচিত। তো প্রবাসী পরিবারের জন্য আপনার কোন পরিকল্পনা রয়েছে? আমার প্রথম পরিকল্পনা হচ্ছে যে যারা প্রবাসে বসবাস করে, একসময় প্রবাসীরা বাংলাদেশে প্রচুর বিনিয়োগ করত এই অঞ্চলে, কিন্তু গত অনেক বছর যাবৎ নিরাপত্তাহীনতার কারণে, চাঁদাবাজির কারণে, তাদের বাড়িঘর রক্ষা করতে গিয়ে তারা যে আইনগত জটিলতার কারণে অনেকেই বাড়িঘর এগুলো তাদের জায়গা জমি বিক্রি করে বিনিয়োগ বন্ধ করে, বরঞ্চ এখান থেকে টাকাটা বিনিয়োগ এখান থেকে সরাই ফেলার চেষ্টা করতেছে, বিদেশে নেওয়ার চেষ্টা করতেছে। আমি চাইবো প্রথম তাদের সমস্ত বিনিয়োগ নিরাপত্তা দেওয়ার আমার দায়িত্ব। আমি চাইবো যে এখানে চাঁদাবাজি বন্ধের মাধ্যমে, আইনি জটিলতা দূর করার মাধ্যমে, জায়গা জমিকে নিরাপদ করে, তাদের সম্পত্তিকে নিরাপদ করে, তাদের বিনিয়োগকে নিরাপদ করে এবং তাদের ব্যবসা বাণিজ্যকে নিরাপদ করার প্রথম উদ্যোগ নেব। প্রবাসীরা ইনশাল্লাহ বিশ্বাস করতে পারেন, আমি ইনশাল্লাহ, আমাকে আপনার প্রবাসীরা কখনোই চাঁদা দিতে হবে না, আমার আশেপাশে কাউকে দিতে হবে না। ইনশাল্লাহ বিনা পুঁজিতে, বিনা খরচে আমি আপনাদের জন্য সেবক হিসেবে প্রবাসীদের নিরাপত্তা, তাদের বাড়ি ঘর, তাদের সহায় সম্পত্তি, তাদের পরিবার এবং তারা যখন দেশে আসবে চুরি ডাকাতি বন্ধ করে তাদের নিরাপত্তা দেওয়ার আমার প্রথম কাজ।
যদি আমরা এটা করতে পারি, ইনশাল্লাহ প্রবাসীরা এখানে বিনিয়োগের পরিবেশ পাবেন। যদি বিনিয়োগের পরিবেশ পায়, এখানে আমাদের দেশের অনেক লোকের চাকরি বাকরির সুযোগ হবে, বেকারত্ব দূরীকরণের সুযোগ হবে, এবং এখানে আমাদের এলাকা উন্নত হবে ইনশাল্লাহ। আমি প্রবাসীদের কাছে এই আহ্বানটা জানাতে চাই, আপনাদের খাদেম হিসেবে আমাকে মনে করতে পারেন, বিশ্বাস করতে পারেন। আমি আপনাদের খেদমত করার জন্যই এক পায়ে রেডি, এবং আপনাদের এই খেদমতের মাধ্যমে নিরাপত্তা দেওয়া, আপনাদের বাড়িঘর পাহারা দেওয়া, চোর ডাকাত মুক্ত করা, চাঁদাবাজ মুক্ত করা আমার দায়িত্ব। ইনশাল্লাহ আশা করি আমি ইনশাল্লাহ আল্লাহ তাআলার মেহরবানিতে সফল হবো ইনশাল্লাহ। জি, আমরা যে আপনি সফল হন, আমি একজন প্রবাসী হিসাবে আমি আপনার উদ্যোগকে অবশ্য স্বাগত জানাচ্ছি। আরেকটা বিশেষ সর্বশেষ প্রশ্ন, আসলে অভিজ্ঞ রয়েছে নির্বাচন পরবর্তী আপনার দলের সহযোগিতা, আওয়ামী লীগ এবং ছাত্রলীগের অফিস খুলে দেওয়া হচ্ছে কোথাও, আবার কার্যক্রম চালাতে সহযোগিতা করা হচ্ছে, অথচ তাদের দলীয় কার্যক্রম নিষিদ্ধ। এই বিষয়ে আপনার মন্তব্য কি? আমার আমার জানা মতো আমাদের দলের সহযোগিতায় কোথাও অফিস খুলছে এটা আমার জানা নেই। যে দু একটা ঘটনাকে আপনি ইঙ্গিত করতে চাচ্ছেন, এগুলো মানে নির্বাচন উত্তর কিছু লোকে অতি উৎসাহী হয়ে তারা ভাবছে তারা তাদের পরিবেশ তাদের জন্য অনুকূল হয়ে গেছে, তারা আগের সরকারকে তাদের প্রতিকূল মনে করছিল, এখানকার কোনো না কোনো কারণে হয়তো তারা মনে করছে কিছুটা অনুকূল হতে পারে, তারা অতি বিশ্বাস নিয়ে তাদের অফিস খোলার চেষ্টা করছে। আমি দেখেছি আমাদের দলের নেতাকর্মী এবং প্রশাসন সাথে সাথে দ্রুততার সাথে উদ্যোগ গ্রহণ করে এটা তাদেরকে নিবৃত্ত করা হয়েছে। আমি বিশ্বাস করি কোন নিষিদ্ধ দলের যতক্ষণ পর্যন্ত তারা দল বাংলাদেশে আইন সিদ্ধ না হবে, ততক্ষণ তাদের আইনি জটিলতা রয়ে যায়, ততক্ষণ তারা এটা আমাদের দল সহযোগিতা করবে এটা আমি বিশ্বাস করি না। তবে আওয়ামী লীগ যারা করে তারা প্রত্যেকে অপরাধী না, অপরাধীরা পালিয়ে গেছে। অপরাধীর প্রশ্নে সেটা আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জামাত হোক, আমি মনে করি প্রত্যেকের পরিণতি একে হওয়া উচিত। এরা এরা আইনের মুখোমুখি হওয়া উচিত। কিন্তু নিরপরাধ কেউ মানুষ এটা আওয়ামী লীগ করার কারণে অথবা অন্য দল করার কারণে তারা হয়রানির শিকার হোক, এটা আমরা চাই না। এরা তার একটা লোক এক দলকে সমর্থন করা তার অধিকার, একটা দলকে ভোট দেওয়া তার অধিকার। কিন্তু আমরা তার আওয়ামী লীগ দল হিসেবে নিষিদ্ধ হচ্ছে হলো, তাদের অ্যাক্টিভিটি নিষিদ্ধ হয়েছে, কিন্তু কাউকে কোনো দলকে সমর্থন করা এটা কোনো নিষিদ্ধ হয়নি। অতএব আমি মনে করি অতীতে সমর্থন করছে, এখন তাদের অ্যাক্টিভিটি নাই, সমর্থন করার তো সুযোগ নাই। কিন্তু তারা অতীতে সমর্থন করছে বলে তাদের উপর অবিচার হবে, সে প্রশ্নে আমি মজলুমের পক্ষে থাকবো, আমি কোনো জালেমের পক্ষ নেব না। যদি আমার দলেরও কেউ সেখানে শুধু আওয়ামী লীগ করার কারণে কারোর উপর জুলুম করে, আমি সে সুযোগ দেব না। এবং আমি তখন সে সময় আমার দলের হলেও আমি জালেমের বিরুদ্ধে থাকবো এবং মজলুমের পক্ষে থাকবো ইনশাল্লাহ, হোক সে আওয়ামী লীগ, হোক সে বিএনপি, হোক সে জামাত। জি, আমরা আসলে শেষ পর্যায়ে চলে যাচ্ছি। বাফলো বাংলাকে সময় দেওয়ার জন্য আপনার কাছে আমরা কৃতজ্ঞ। আপনার সাফল্য কামনা করছি এমপি হিসাবে, নতুন এমপি হিসাবে। আজকের মতো আপনাকেও আমরা বিদায় বাফল নিচ্ছি। বাংলাকে মাধ্যমে আপনাকে এবং আপনার দর্শকদেরকে আপনার উদ্যোগকে আমার ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি। আপনি আমাদের বক্তব্যটা তুলে ধরছেন প্রবাসীদের কাছে এবং দেশের দর্শকদের কাছে, এজন্য আপনাকে ধন্যবাদ। সালাম আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।